সেফানেড নামটা অনেকেই হয়তো শুনে থাকবেন। এর আসল নাম হল সেফাড্রক্সিল। কিন্তু এই যে একটা খুব কমন অ্যান্টিবায়োটিক, এটা আসলে আমাদের শরীরে ঢুকে ঠিক কী কাজ করে, আজকের এই আলোচনায় আমরা সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো প্রেসক্রিপশন হাতে পাওয়ার পর হয়তো কখনো সেফানিডও খেতে হয়েছে, কিন্তু আমরা কি কখনো একটু থেমে ভেবে দেখেছি যে এই ছোট্ট ট্যাবলেটটা কিভাবে ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে? ব্যাপারটা খুব সাধারণ একটা অভিজ্ঞতা, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। চলুন এই সাধারণ অভিজ্ঞতার গভীরে যাওয়া যাক। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব সেফানিড আসলে কি, এরপর দেখব এটা কি কি রোগের চিকিৎসায় লাগে, আর তারপর সবচেয়ে মজার অংশ, এটা কিভাবে কাজ করে। এরপরই আমরা চলে যাব এর সঠিক ব্যবহার বিধি, কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য এবং সবশেষে মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। তাহলে চলুন সরাসরি আমাদের প্রথম অংশে চলে যাই। সেফানিড আসলে কি? দেখুন, সেফানিড তো হলো ব্র্যান্ডের নাম, এর আসল উপাদান হচ্ছে সেফাড্রক্সিল। এখন এই সেফাড্রক্সিল হলো অ্যান্টিবায়োটিকের একটা বিশেষ পরিবারের সদস্য, যেটাকে বলা হয় ফার্স্ট জেনারেশন সেফালোস্পোরিন। এর প্রধান কাজটাই হলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণকে ঠেকানো এবং সারিয়ে তোলা। আচ্ছা, আমরা তো জানলাম যে এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, কিন্তু ঠিক কোন কোন রোগের ক্ষেত্রে, মানে কোন কোন ইনফেকশনের জন্য ডাক্তাররা এটা প্রেসক্রাইব করেন, চলুন সেটাই এবার দেখে নিই। দেখুন, এর ব্যবহার কিন্তু বেশ কয়েকটা দিকে। যেমন ধরুন, শ্বাসনালীর সংক্রমণে এটা খুব কাজের, মানে ধরুন গলা ব্যথা, টনসিলের সমস্যা বা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সাধারণ সংক্রমণের জন্য এটা ব্যবহার করা হয়। আর সবশেষে ত্বক বা নরম টিস্যুর ইনফেকশন, যেমন ফোড়া বা এই জাতীয় কিছু সারাতেও এটা বেশ কার্যকর। এবার আসা যাক আমার মতে সবচেয়ে আকর্ষণীয় অংশে। এই ছোট্ট একটা ওষুধ কিভাবে লক্ষ লক্ষ ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, এটা বোঝার জন্য আমরা একটা খুব সহজ কিন্তু দারুণ উপমা ব্যবহার করব। একটা ইটের দেয়ালের উপমা। ব্যাপারটা এভাবে ভাবা যাক, প্রত্যেকটা ব্যাকটেরিয়া যেন একটা ছোট দুর্গ, আর সেই দুর্গের চারপাশের মজবুত দেয়ালটাই হলো এর কোষ প্রাচীর। এখন সেফানিড কি করে? সে কিন্তু সরাসরি ইটের ওপর হামলা করে না, সে বরং ওই ইটগুলোকে যে মশলা বা সিমেন্টটা ধরে রেখেছে সেটা তৈরির প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেয়। আর মশলা ছাড়া কি হয়? দেয়ালটা দুর্বল হয়ে ধসে পড়ে, তাই না? ঠিক সেভাবেই ব্যাকটেরিয়ার দেয়ালটাও ভেঙে যায় আর ব্যাকটেরিয়াটা মারা পড়ে। কি অসাধারণ একটা কৌশল! ওষুধটা কিভাবে কাজ করে তা তো জানলাম, কিন্তু এর থেকে সেরা ফল পেতে হলে এটাকে ঠিকমতো গ্রহণ করাটাও কিন্তু ততটাই জরুরি। তো চলুন এবার এর মাত্রা আর সঠিক ব্যবহার বিধি নিয়ে কথা বলা যাক। প্রথমেই একটা খুব কাজের তথ্য, এই ওষুধটা কিন্তু খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায়। তবে কারো কারো ক্ষেত্রে এটা পেটে একটু অস্বস্তি তৈরি করতে পারে। যদি এমনটা হয় তাহলে খাবারের সাথে খেলেই সবচেয়ে ভালো। একটা ব্যাপার কিন্তু খেয়াল রাখতে হবে, এর ডোজ সবার জন্য একরকম নয়। এটা নির্ভর করে বয়স আর ওজনের ওপর। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ধরেন গলা ব্যথার জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের ডোজ আর একটা বাচ্চার ডোজ কিন্তু আলাদা হবে। বাচ্চাদের ক্ষেত্রে তাদের ওজন মেপে ডোজটা ঠিক করা হয়। এটা নিরাপত্তা আর কার্যকারিতা দুটোর জন্যে খুব জরুরি। আচ্ছা, এবার যে নিয়মটার কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে জরুরি। আমাদের প্রায়ই এমনটা হয় যে কয়েকদিন ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগলে আমরা ওষুধ খাওয়া বন্ধ করে দিই। এটা কিন্তু একদমই করা যাবে না। ইনফেকশনটাকে জড়ো থেকে নির্মূল করার জন্য শরীর ভালো লাগলেও ডাক্তারের দেওয়া পুরো কোর্সটা শেষ করাটা ভীষণভাবে দরকার। যাদের কিডনির সমস্যা আছে তাদের জন্য ডোজের ব্যাপারটা আরও সতর্কতার সাথে দেখতে হয়। দেখুন, আমাদের কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করে। তো কিডনি যদি ঠিকমতো কাজ না করে তাহলে ওষুধটা শরীরে জমে যেতে পারে, যা ক্ষতিকর। এই কেবিলে সেটাই দেখানো হয়েছে। কিডনির কার্যক্ষমতা যত কম, ওষুধের দুটো ডোজের মধ্যেকার সময় তত বাড়িয়ে দেওয়া হয়, যাতে সবকিছু নিরাপদ থাকে। যে কোনো কার্যকরী ওষুধের মতোই সেপানিডেরও কিছু ঝুঁকি বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। এগুলো সম্পর্কে জেনে রাখাটা খুব জরুরি। তাই চলুন এবার সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলি। প্রথমে আসি সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। যেমন ধরুন বমি ভাব, ডায়রিয়া বা হালকা চুলকানি বা র্যাশ।
এগুলো অনেকের ক্ষেত্রেই দেখা দিতে পারে আর সাধারণত খুব একটা গুরুতর হয় না। অনেক অ্যান্টিবায়োটিকের সাথেই এ ধরনের সমস্যা হতে পারে। কিন্তু এর বাইরেও কিছু বিরল কিন্তু বেশ গুরুত্ব প্রতিক্রিয়াও হতে পারে। এগুলোর ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে এবং এমন কিছু হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তবে ভালো খবর হলো এই ধরনের মারাত্মক প্রতিক্রিয়া সচরাচর দেখাই যায় না। এখানে একটা খুব বড়সড় সতর্কবার্তা আছে। যদি কারো পেনিসিলিন বা এই ধরনের অন্য কোনো অ্যান্টিবায়োটিকে মারাত্মক অ্যালার্জির ইতিহাস থাকে, তাহলে তাদের জন্য সেফানিড ব্যবহার করা একেবারেই নিষেধ। নিরাপত্তার জন্য এটা মেনে চলাটা বাধ্যতামূলক। ওষুধের নির্দেশিকায় কথাটা খুব পরিষ্কার করে বলা আছে, অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা বন্ধ করতে হবে। এর মানে হল, যদি কোনো রকম অ্যালার্জির লক্ষণ যেমন মারাত্মক র্যাশ বা শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে এক মুহূর্ত দেরি না করে ওষুধটা বন্ধ করতে হবে এবং ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। চলুন এবার পুরো আলোচনাটা একবার সংক্ষেপে গুছিয়ে নেওয়া যাক। মানে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো কি কি তা আরেকবার দেখে নিই। তাহলে মূল যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলো কি? ১. সেফানিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বা দেয়ালটা ভেঙে দিয়ে তাকে মেরে ফেলে। ২. এটা শ্বাসনালী, মূত্রনালী আর ত্বকের নির্দিষ্ট কিছু ইনফেকশনের চিকিৎসা করে। ৩. এর ডোজটা রোগীর অবস্থা, বয়স আর কিডনির কার্যক্ষমতার উপর নির্ভর করে ঠিক করা হয়। আর ৪, যেটা বারবার বলছি, ইনফেকশন যাতে আবার ফিরে না আসে সেজন্য প্রেসক্রিপশনের পুরো কোর্সটা শেষ করতেই হবে। এবং সবশেষে যে কথাটা সবচেয়ে জরুরি, এই ওষুধটা কখনোই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কারণ অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সুতরাং এই নিয়মটা অবশ্যই মনে রাখতে হবে। অ্যান্টিবায়োটিক নিঃসন্দেহে জীবন রক্ষাকারী একটা আবিষ্কার, কিন্তু আমরা সবাই কি এগুলোকে বুদ্ধিমানের মতো ব্যবহার করছি? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবা উচিত, কারণ এর সঠিক ব্যবহার নিশ্চিত করাটা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।